নেপাল অশান্ত, একে একে 3 দেশ, প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। শুধু তাই নয়, পাকিস্তানকেও আমরা বাদ দিতে পারিনি তালিকা থেকে, কারণ পাকিস্তানও এমন একটা দেশ যে দেশেও কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে। কি ঘটনা বলছি? নেপাল অশান্ত। আমাদের প্রতিবেশী দেশ নেপাল, যে দেশ শান্তির দেশ, যে দেশে আমরা সবাই ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা রাখি, সেই দেশ অশান্ত। কেন অশান্ত? কে এর পেছনে? অন্য কোনো কারণ, নাকি শুধুই সোশ্যাল মিডিয়া ব্যান? এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো, একটু অন্যভাবে আলোচনা করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমি বাংলায় বিভিন্ন রকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব, বিশেষত যে সমস্ত ভিডিওগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড। দেখুন, যদি আমরা ডট জয়েন করার চেষ্টা করি, যদি আমরা ডট কানেক্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রথমেই একটা কথা বলতে হয়, নেপালে আজ যেটা হলো সেটা কিন্তু একদিনের হওয়া নয়। দীর্ঘদিন ধরে এই যে কমিউনিস্ট সরকার নেপালে আছে, সেই সরকারের ওপর ক্ষোভ জমতে শুরু করেছিল। তার কারণ, কমিউনিস্ট যে সমস্ত শাসক এবং তাদের পূর্বতন যে সমস্ত শাসকরা ছিলেন, তারা কিন্তু তাদের সন্তানদের, যেটা নেপো বেবি বা নেপো কিড ট্রেন করছে নেপালে, তো তাদের কিন্তু যে লেভিশ, যে একটা মানে লাইফস্টাইল আছে, একটা বিরাট পয়সাওয়ালা বিত্তশালী একটা জীবন পরিচালনা করার যে অর্থ, সেটা কোথা থেকে আসছে? মানুষ গরিব, খেতে পাচ্ছে না, তাদের কাজ নেই, চাকরি নেই, অথচ নেপালে যারা রাজনৈতিক পরিবারের, তারা প্রচুর পয়সা কামিয়ে নিচ্ছে, তাদের প্রচুর পয়সা হয়ে গেছে। ঠিক তেমনই প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে যদি বলি, তার ক্ষেত্রেও তাই। এবং কেপি শর্মা ওলি কিন্তু চীনের ঘনিষ্ঠ। তাহলে যদি নেপালের পতনটাকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু একটা কথা বলতেই হয়, যে নেপালের পতন কিন্তু একদিনে হয়নি, অনেক দিন ধরেই। তো এই যে সোশ্যাল মিডিয়া ব্যান, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো এই বিষয়টা তাদেরকে আরও ট্রিগার করে দেয়। কেন? কারণ এই সোশ্যাল মিডিয়াগুলোতে কী করা হচ্ছিল না, সেই সমস্ত নেপোকিটদের এগেনস্টে ভয়েস, যেটাকে বলে আওয়াজ, সেই আওয়াজ তোলা হচ্ছিল, প্রতিবাদ করা হচ্ছিল, তাদের তো একটা রোজগারের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো এখন প্রশ্ন হলো, তাহলে একটা এই যে সোশ্যাল মিডিয়া ব্যান, এটা কী করে একটা সরকারকে বদলে দিতে পারে? তো বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে, তারা প্রতিবাদের জন্য ডাকতে থাকে, এবং মানে অনেক ছাত্রছাত্রী, জেন জি, তারা রাস্তায় এসে জড়ো হয়। জড়ো হওয়ার ফলে তারা, পুলিশ সেখানে প্রতিবাদ, তাদের সঙ্গে যখন যখন সরকারের একটা যুদ্ধ শুরু হয়, মানে একটা সরকারের সঙ্গে যে প্রতিবাদের একটা যে মুহূর্ত আসে, সেই সময় কিন্তু গুলি চালায়, এবং গুলি চালানোর পরে সরকারিভাবে সংখ্যাটা জানাচ্ছে 20, তারও বেশি হতে পারে, ছাত্রছাত্রীদের মৃত্যু হয়। তো ফলে নেপালে অশান্তি আরও তীব্রতর হয়, সরকার পতন হতে বাধ্য হয়। ঘটনাগুলো ঠিক কিন্তু বাংলাদেশের মতন। বাংলাদেশে যা হয়েছে, আজ কিন্তু নেপালেও সেই একই জিনিসটা হলো, শ্রীলঙ্কাতেও একই জিনিসটা হয়েছিল। অর্থাৎ যে শাসকের ওপর ক্ষোভ, আর এই ক্ষোভটা এতটাই চরম যে এই ক্ষোভের ফলে কিছু না মেনে সরকারি সম্পত্তি ভাঙচুর পর্যন্ত করে দেওয়া হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, ভালো সংকেত নয়। তাহলে নেপাল গেল, বাংলাদেশ গেল, আফগানিস্তানও শেষ, পাকিস্তানেও ইমরান খানের চেঞ্জ এইভাবেই হয়েছে, যদিও পাকিস্তানের আলোচনা বেশি না করাই ভালো, কারণ ওদের 5 বছর কোনো প্রধানমন্ত্রী পূরণ করতে পারে না। শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি। তাহলে খেলাটা খেলছে কে? এই যে এতগুলো স্টেট পরিবর্তন হচ্ছে, এটা কি শুধুই কোইন্সিডেন্স? মায়ানমার থেকে যদি আমরা দেখতে শুরু করি, তাহলে কিন্তু ব্যাপারটা কোইন্সিডেন্স লাগে না। তার কারণ হচ্ছে, সন্দেহের তীর আসে সেই একজনের কাছে, আমেরিকা। আমেরিকাই মেন কালপ্রিট, যার জন্য এই জিনিসটা হচ্ছে। এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না, সেন্ট মার্টিন হাসিনা দিতে চায়নি আমেরিকাকে, তাই জন্য কিন্তু আমেরিকার একটা রাগ ছিল হাসিনার ওপর। তার কারণ চীনকে কাউন্টার করার একটা চেষ্টা করছিল আমেরিকা, ওই ওই দ্বীপ থেকে, সেটা আমেরিকা পায়নি। নেপালের এখন যাকে মুখ করা হচ্ছে, এখন যিনি হতে পারেন, যার নাম উঠে আসছে, সে কয়েকদিন আগেও কিন্তু ইউএস অ্যাম্বাসাডারের সঙ্গে নাকি বৈঠক করেছিল, সূত্র মারফত খবর। আর শুধু তাই নয়, নেপাল চীন ঘনিষ্ঠ। শ্রীলঙ্কার ক্ষেত্রেও যদিও ওদের ইকোনমিক ক্রাইসিস ছিল, কিন্তু সেই জিনিসটাকে ইউজ করা হয়েছে। ডিপ স্টেট বলে একটা বিষয় হয়, যারা একটা ইন্টারনাল ক্যাওস তৈরি করে দেয়,
এবং তার ফায়দা নিয়ে সেখানে সরকার পরিবর্তন হয়। বিশ্বে অনেক কটা দেশে এই জিনিসটা হয়েছে। অসমর্থিত সূত্র অনেকেই বলে নাকি মানে ভারতবর্ষে 65 সাল এই সময়টাও এরকম একটা টালমাটাল পরিস্থিতি ছিল, সেই সময় ভারতবর্ষ এতটা দুর্বল ছিল, তাই ভারতবর্ষের উপরও কিন্তু সিআইএ তাদের প্রভাব ফেলেছিল। আমরা ইরাককে দেখেছি, আমরা ইরানকে দেখেছি। আমেরিকা এমন একটি দেশ যে নিজে শান্তিতে থাকতে চায় আর বাকি সবাইকে অশান্তি লাগিয়ে রাখতে চায়, যাতে তাদের অস্ত্র বিক্রি হতে পারে, তাদের মনের মতন সরকার থাকতে পারে। আর এটাই ডিপ স্টেট কনস্পিরেসি, যেটা নেপালেও দেখা গেল। তার কারণ একটা প্রোটেস্ট এতটা ভায়োলেন্ট হয়ে গেল এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে, সে সমস্ত প্রতিবাদীদের হাতে, তা স্টুডেন্টদের হাতে এত অস্ত্র আসছে কোথা থেকে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই জিনিসটা দেখা গিয়েছে। বাংলাদেশের ঠিক এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে এবার পরবর্তী কারা, মানে এশিয়ার মধ্যে একমাত্র তো আমেরিকার বিরোধী, মানে আমেরিকাকে তার প্রতিবাদ করতে পারে, তার বুলিং যেটাকে বলে, তার কাছে নথি স্বীকার করতে মানে করবে না, এরকম দুটো দেশ আছে, একটা চীন, একটা ভারত। তাহলে কি চীন, ভারত, চীনের দিকে আমেরিকা ঝুঁকবে না, কারণ চীনে কমিউনিস্ট শাসন ওভাবে কিছু করতে পারবে না। তাহলে কি ভারতে এবার কোনো রকম চক্রান্ত হবে? ভারতকে কি কোনো রকমভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হবে? ভারতবর্ষের রিজিম চেঞ্জ, সরকার পরিবর্তনের কি চেষ্টা করা হবে, যে সরকার আমেরিকার কাছাকাছি থাকবে সেই সরকারকে রাখা হবে? কারণ এইরকমই কিছু সম্ভাবনার কথা কিন্তু অনেক বিশ্লেষক বলছেন। এটা আমার কথা না, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু লিঙ্কড। এই যে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, সব কিছু লিঙ্ক। আপনাদের মনে থাকবে ইমরান খান একবার কিন্তু প্রকাশ্যে তিনি সভা থেকে বলেছিলেন যে আমি আমেরিকার কাছে নথি স্বীকার করিনি, বিদেশিদের কাছে নথি স্বীকার করিনি, তাই জন্যই কিন্তু আমাকে সরতে হলো। এটা উনি বলেছিলেন এবং সেখানে তিনি ভারতেরও উদাহরণ দিয়েছিলেন যে ভারত দেখো আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে, এরকম হওয়া উচিত সরকারকে। তো তিনি তখন ভারতের প্রশংসা করেছিলেন যে নিজের স্বার্থে, নিজের লোকেদের স্বার্থে ভারত মাথা ঝোঁকায়নি, কিন্তু পাকিস্তানকে মাথা ঝোঁকাতে হলো, আমাকে ইমরান খানকে চেঞ্জ করতে হলো। दो मुल्कों के फॉरेन मिनिस्टर्स दिखाना चाहता हूं। पहले हिंदुस्तान का फॉरेन मिनिस्टर, उसको हुक्म दिया, उसको कहा कि जनाब आप रूस से तेल ना खरीदें। अब ये गौर से सुने, हिंदुस्तान अमेरिका का स्ट्रेटेजिक एलाय है, हमारा कोई अमेरिका के साथ अलायंस नहीं है, हिंदुस्तान अमेरिका का स्ट्रेटेजिक एलाय है। और उनको जब अमेरिका ने कहा कि आप रूस से तेल ना खरीदें, तो उनके फॉरेन मिनिस्टर ने क्या कहा, ये देखें। Tell me, if buying Russian gas is not funding the war? I mean, why is if it's only Indian money and oil coming to India which funds, but it's not gas coming to Europe which funds? I mean, I don't know, somewhere. I mean, let's be a little even-handed out here. If countries in Europe and the West and the United States are so concerned, why don't they allow Iranian oil to come into the market? Why don't they allow Venezuelan oil to come into the market? I mean, they've squeezed every other source of oil we have, and then say, okay, guys, you must not go into the market and get the best deal for your people. सुना? मैं जिनको समझ नहीं आए मैं समझाऊं। ये फॉरेन मिनिस्टर को उन्होंने कहा कि रूस से तेल ना खरीदो। उसने आगे से कहा, तुम कौन होते हो मैं कहने वाले? यूरोप खरीद रहा है तेल उनसे, हमारे लोगों की जरूरत है, हम खरीदेंगे। ये होता है आजाद मुल्क। हमारे जब इनको ये जो इंपोर्टेड हुकूमत ये जब आई, तो हमने उनसे बात कर ली थी रूसियों से सस्ता तेल खरीदने की, लेकिन इनकी हिम्मत नहीं थी। यहां तेल की, पेट्रोल डीजल की कीमत आसमानों पे, जुर्रत नहीं थी कि कहें जी हमारे लोगों के लिए महंगाई है, गुर्बत की लकीर के नीचे जा रहे हैं लोग। তো এই জিনিসটা আজকে জিনিস নয়, এই জিনিসটা হয়ে আসছে, এই খেলাটা হয়ে আসছে। এখন ভারতবর্ষ কি এরকম হতে পারে? হতেই পারে, আবার নাও হতে পারে। তার কারণ ভারতবর্ষ অতটা দুর্বল দেশ নয়। ভারতবর্ষের মানুষ
অতটা দুর্বল নন। ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকতায় বিশ্বাস করেন। ভারতবর্ষের মানুষ জানেন কাদের হাতে ক্ষমতা দিতে হয়। তাই ভারতবর্ষ অতটা দুর্বল নয় যতটা নেপাল, বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা। এটা ছোটো দেশ, এখানে ক্যাওস তৈরি করা খুব সহজ। কিন্তু ভারতবর্ষের মতো একটা এত বড় দেশে যেখানে এত বৈচিত্র্য, সেখানে এটা করা সহজ নয়। তাই বারবার, এবং যদি সেখানে একজন বুদ্ধিমান লিডার থাকে তাহলে তো সম্ভব নয়। আমি কোনো দলকে সাপোর্ট না করেই বলছি, যে কোনো দেশে সরকার পরিবর্তন গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত, যে কোনো দেশে। এবং প্রতি দেশে একটাই সরকার অনেক দিন থাকুক এটাও ঠিক না, তাহলে কিন্তু একটা একঘেয়ে চলে আসে এবং একটা দুর্নীতির প্রভাব আসতে থাকে। তাই জন্য চেঞ্জ হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে। এইটা না যেরকম সরকারি সম্পত্তি ভাঙচুর করে দিলাম, এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। আবার এটাও না যে সরকার যারা প্রতিবাদ করছে তাদের উপর গুলি চালিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে, এটাও হতে পারে না। তাই যে কোনো প্রতিবাদের একটা ভাষা হয়, যে কোনো প্রতিবাদের একটা সংজ্ঞা হয়, ব্যাখ্যা হয়। তাই আমার মনে হয় যে নেপাল শান্ত হোক, আর ইউএস যে চেষ্টাটা করছে সেই চেষ্টা কোনোদিন সফল হবে না, ভারতের ক্ষেত্রে অন্তত। আর ভারত তার স্বার্থের জন্য কাজ করবে। তুমি যতই পাকিস্তানকে অস্ত্র দাও, যতই তুমি পাকিস্তানকে এম্পাওয়ার করো, তুমি যতই পাকিস্তানকে এম্পাওয়ার করো, ইউক্রেনের জায়গায় পাকিস্তানকে ব্যবহার করতে চাও ভারতকে কাউন্টার করার জন্য, সম্ভব নয়। রাশিয়া, চায়না, ইন্ডিয়া যদি এক হয়ে কাজ করতে থাকে, সম্ভব নয় ভারতকে টলানো আমেরিকার পক্ষে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের বিভিন্ন মতামত থাকতে পারে। দেখুন, আমার মতামত, এবং আমি দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যা স্টাডি করছি, এবং বাংলাদেশের পরিবর্তন দেখেছি, শ্রীলঙ্কার পরিবর্তন দেখেছি, 3 বছরে 3টে দেশের পরিবর্তন দেখেছি, এবং এখন নেপাল দেখলাম। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি, এবং অনেক প্রাক্তন রাষ্ট্রদূতের সঙ্গে আমি কথা বলেছিলাম, যারা বিভিন্ন অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছেন বিভিন্ন দেশে, তাদের কাছ থেকেও আমি এই মতামতগুলো নিয়েছি, এবং সেই মতামতগুলো একটা জায়গায় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।